আসসালামু আলাইকুম। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা বেসিক্যালি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে এই শেষ সময়ে এসে এই ফিজিক্সের প্রিপারেশন নিয়ে অল্প সময়ের মধ্যে কম প্রিপারেশনে আমরা খুব ভালো করতে পারি, বিশেষ করে সৃজনশীলে। তো এই জিনিসটা আমরা দেখানোর জন্য অলরেডি তোমাদের কিন্তু আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমরা দেখাইছিলাম যে কোন কোন অধ্যায় সিলেক্ট করলে আমরা খুব কম অধ্যায়ের প্রিপারেশন নিয়েই 100% সৃজনশীলে মার্ক পেতে পারি। তো আজকে আমরা দেখাবো যে ওই অধ্যায়গুলো থেকে কোন কোন টপিক পড়লে আমরা সৃজনশীলে অন্তত গ আর ঘ 100% নিশ্চিতভাবে কমন পেয়ে যাবো। এই জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একদম না টেনে। কারণ হচ্ছে এখানে জাস্ট আমি সংক্ষিপ্তভাবে এই টপিকগুলো লিখে রাখছি। এগুলোর মধ্যে যদি আরো প্রাসঙ্গিক কোনো কিছু থাকে যেগুলো হচ্ছে আমাদের এক্সপ্লেন করা লাগবে বা এটা বুঝে ওই অনুযায়ী পড়াশোনা করতে হবে, সেটা আমি ভিডিওর মধ্যে বলে দিব। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। তো আমরা সর্বপ্রথম যে অধ্যায়টা সিলেক্ট করেছিলাম ওই আগের ভিডিওতে, ওটা তুমি দেখে নিতে পারো যদি দেখা না থাকে, অথবা এখান থেকে তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা। তো আমরা সর্বপ্রথম সিলেক্ট করেছিলাম হচ্ছে ফিজিক্সের অধ্যায় নাম্বার, সরি এটা অধ্যায় নাম্বার 4 হবে আসলে, মিস্টেকেন। অধ্যায় নাম্বার 4, এটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। তো এই অধ্যায়ের কোন কোন টপিক পড়লে আমরা খুব সহজে সৃজনশীলে ভালো করতে পারবো সেটা একটু দেখা যাক। তো 1 নম্বরে আমি রেখেছি এখানে যে বিভব শক্তি, গতি শক্তি এবং কাজ। এখানে পাশে দেখতে পাচ্ছ 3 স্টার দেওয়া আছে। এর কারণটা হচ্ছে এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি 4 নম্বর অধ্যায়ে প্রশ্ন আসবেও, সেখানে মোটামুটি 90% এর উপরে সম্ভাবনা যে বিভব শক্তি এবং গতি শক্তি সম্পর্কিত কিন্তু গাণিতিক সমস্যা চলে আসবে। তো এর মধ্যে কাজটা ইনক্লুড করে দিয়েছি, কারণ হচ্ছে কাজ শক্তির আরেকটা মানে একটা নাম বলা যেতে পারে, যে শক্তি আর কাজ আসলে একই জিনিস। তাহলে এই বিভব শক্তি এবং গতি শক্তি সম্পর্কে যত রকম অঙ্ক আছে, বিশেষ করে যখন একটা বস্তুকে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতার দিকে মানে উপরের দিকে নিক্ষেপ করা হয়, অথবা উপর থেকে মুক্তভাবে নিচের দিকে পড়তে দেওয়া হয়, তখন ভূমি থেকে ঠিক কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির n গুণ হয়, অর্থাৎ দ্বিগুণ হতে পারে, অর্ধেক হতে পারে, 1/3 হতে পারে। এই টাইপের যে অঙ্কটা আছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে আসে। এছাড়াও ওই বস্তুর ক্ষেত্রেই কোথায় কোন উচ্চতায় বিভব শক্তি এবং বা কোন উচ্চতায় বিভব শক্তি এবং গতি শক্তির মোট যে পরিমাণ, যেটাকে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি হিসেবে জানি, এই পরিমাণটা যে সমান থাকে কিনা এটার যে প্রমাণ, সেটা আমাদের কিন্তু এই টপিকের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু আমাদের নিতে হবে। আমি চিত্রের মাধ্যমে যদি দেখাই হালকা করে, যে এরকম একটা চিত্র ধরো আমরা নরমালি দেখে থাকি, যে এরকম হাইটে একটা বস্তু দেওয়া থাকে, এখান থেকে বস্তুটা মুক্তভাবে নিচের দিকে পড়ছে। এখন আমাদের প্রমাণ করতে বলে যে এই ঘটনাটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। তখন আমাদের যে ধরো এখান থেকে আমি দুইটা বিন্দু সিলেক্ট করলাম, সর্বোচ্চ বিন্দু একটা, সর্বনিম্ন বিন্দু একটা, বা মাঝের দিকে কোনো বিন্দুও নিতে পারি। তো এই বিন্দুগুলোতে মোট শক্তির পরিমাণ সমান কিনা, অর্থাৎ বিভব শক্তি এবং গতি শক্তির সমষ্টি সমান যদি থাকে, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি সমান হয়। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমাদের এখান থেকে দেখতে হবে। এরপর আসবে হচ্ছে ক্ষমতা এবং কার্যকর ক্ষমতা। একটা বস্তু নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ করতে পারে, একক সময়ে বিশেষ করে, সেটাকে আমরা তার ক্ষমতা বলে থাকি। তাহলে ওই যে ক্ষমতা এবং কার্যকর ক্ষমতা, এই টাইপের যে অঙ্কগুলো থাকে, সূত্র কিন্তু একই, P = W/T। তবে নরমাল ক্ষমতা আর কার্যকর ক্ষমতার মধ্যে হালকা একটু পার্থক্য আছে, এটা আমাদের জেনে ওই অনুযায়ী কিন্তু পড়াশোনা করতে হবে। তাহলে এটা একটা গেল। এবং এটা একটু গুরুত্বপূর্ণ হিসেবে এখানে মেনশন করা হয়েছে এই কারণে যে এরপরে যে গুরুত্বপূর্ণ টপিক কর্মদক্ষতা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কর্মদক্ষতা রিলেটেড অঙ্ক, যে কোনো অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের ক্ষমতার সূত্র জানতে হবে এবং সেটা প্রয়োগ করতে পারা লাগবে। তাহলে এই যে কর্মদক্ষতা আছে, যেটাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি, যেটা হচ্ছে কার্যকর ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাত, এই কর্মদক্ষতা রিলেটেড অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে আসে। যার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ধরো দুইটা মোটর দেওয়া থাকবে, একটা নির্দিষ্ট পরিমাণ কাজের কথা বলা থাকে। তো দুইটা মোটর নির্দিষ্ট দুইটা সময়ে এই কাজটা করে, তখন তোমাকে হিসাব করতে বলবে এই দুই মোটরের মধ্যে কোন মোটরটা ব্যবহার করা বেশি লাভজনক। এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে এসে থাকে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের 4 নাম্বার অধ্যায়ের সৃজনশীলের জন্য, বিশেষ করে গ আর ঘ এর জন্য একদম বিস্তারিত প্রিপারেশন। যদি আমরা এই 3টা টপিক 4টা টপিক কভার করতে পারি ভালো মতো, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে গ আর ঘ নিয়ে কোনো টেনশন করতে হবে না। তবে ক আর খ এর জন্য তোমাকে এক্সট্রা কিছু জিনিস পড়াশোনা করতে হবে, এটা তুমি জানো, যেহেতু 2 বছর পড়াশোনা করার পর তুমি এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ। এবার আমরা আসি হচ্ছে অধ্যায় নাম্বার 7, যেটা আমাদের পরবর্তী সিলেক্টেড চ্যাপ্টার ছিল, যেটা হচ্ছে তরঙ্গ ও শব্দ। এই অধ্যায় থেকে যদি আমরা অনুপ্রস্থ তরঙ্গ বিশেষ করে এবং এর সাথে অনুদৈর্ঘ্য তরঙ্গের যে চিত্রটা থাকে সেটা যদি বিশ্লেষণ করতে পারি, তাহলে এই অধ্যায়ের অর্ধেক কাজ শেষ। সত্যি সত্যি অর্ধেক কাজ শেষ। আমাদের 2 রকম চিত্র হয়। ধরো আমরা যদি অনুপ্রস্থ তরঙ্গের দিকে লক্ষ্য করি, তাহলে এইরকম দেখতে একটা চিত্র, তোমরা সবাই এটার সাথে পরিচিত আছো। এরপর অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় এই যে বিস্তার থাকে, আমাদের এখানে হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কিন্তু এই তরঙ্গটা তৈরি হয়। তাহলে এইরকম একটা চিত্র তোমরা দেখে থাকবা।
তো এই দুইটা চিত্র যদি তোমরা ভালো মতো বুঝো, বিশেষ করে অনুপ্রস্থ তরঙ্গের চিত্র যেটা আছে এখানে দেখো 3 স্টার দিয়ে রাখছি, এই চিত্রটা যদি কেউ ভালো মতো বিশ্লেষণ করতে পারে তাহলে এই অধ্যায়ের অর্ধেক কাজ শেষ। কারণ এই চিত্রের মধ্যে থেকে আমাদের বুঝতে হবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, বুঝতে হবে কম্পাঙ্ক, বুঝতে হবে পর্যায়কাল এবং তরঙ্গ বেগ, সবকিছু কিন্তু এই একটা চিত্র থেকে বুঝে যাবো। এই জন্যই বলছি যে এই একটা চিত্র এই অধ্যায়ের অর্ধেক। কেউ যদি ঠিক মতো বুঝে বিষয়টা, শুধু চিত্র দেখলে হবে না, এই চিত্রের কোন অংশ কি রিপ্রেজেন্ট করতেছে প্রত্যেকটা অংশ আমাদের ভালো মতো বুঝতে হবে। এরপর এরপর হচ্ছে ভি সমান সমান এফ ল্যামডা এবং এফ সমান সমান 1/t, এই দুটো সূত্র প্রয়োগ করতে পারা লাগবে। এখানে তোমরা সবাই জানো ভি হচ্ছে তরঙ্গ বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং টি হচ্ছে পর্যায়কাল। তাহলে এটা প্রয়োগ করতে পারলে কিন্তু আমাদের আরো বেশ কিছু অঙ্ক কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে যে আমি শর্ট সাজেশনটা দিচ্ছি এখানে কিন্তু কোনো কিছু আর কমানোর কোনো সুযোগ নাই এবং এইটুকু প্রিপারেশন ফুললি নিতে হবে। এখানে জাস্ট লেখা আছে টপিক একটা, তো এর মধ্যে কিন্তু ভেরিয়াস টাইপস অফ ম্যাথ কিন্তু আছে, বিভিন্ন ভাবে অঙ্কগুলো আসতে পারে। যত টাইপের অঙ্ক আছে সবগুলাই করতে হবে, কারণ আমরা কিন্তু খুবই শর্ট একটা সাজেশন তৈরি করছি এখানে। এখান থেকে কোনো কিছু বাদ দিলে সেই ক্ষেত্রে সৃজনশীলে তোমার কিন্তু ধরা খেয়ে যাওয়ার চান্স থাকবে, সুতরাং আমরা কোনো রকম রিস্ক নিতে পারবো না। আচ্ছা, এরপর টপিক হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা এই অধ্যায়ে 5 স্টার বলা যেতে পারে, এটা হচ্ছে প্রতিধ্বনি সম্পর্কিত গাণিতিক সমস্যা। একটা নির্দিষ্ট দূরত্বে যদি একটা প্রতিফলক থাকে যেখান থেকে শব্দ প্রতিফলিত হয়ে ফিরে আসবে, তাহলে এখানে বায়ুর তাপমাত্রা দেওয়া থাকতে পারে বা মাধ্যমে শব্দের বেগ কত, এই ধরনের জিনিসগুলো দেওয়া থাকে। এখন এখানে শব্দ উৎপন্ন করলে ওই প্রতিফলকে বাধা পেয়ে ফিরে আসার পর প্রতিধ্বনিটা আমরা শুনতে পাবো কিনা, এই ধরনের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কটা কিন্তু এই টাইপের অন্তর্ভুক্ত। এবং এই অঙ্কটা ঘয়ে চলে আসছে ধরে নিতে পারো তোমরা। এই অধ্যায় থেকে যখনই প্রশ্ন হবে 100% শিওর মোটামুটি বলা যায়, দুই একবার ব্যতিক্রম যদি কঠিন কোনো প্রশ্ন অন্যরকম মানে নর্মালি যেগুলো হয় তার বাইরে যদি ইউনিক কিছু করতে চাই সেটা ভিন্ন ব্যাপার। তাছাড়া সবসময় কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসা মানেই ঘয়ে, দু একবার হয়তো গয়ে আসতে পারে, এই প্রতিধ্বনি সম্পর্কিত অঙ্কই আসবে। সুতরাং তুমি এইটা খুবই 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 গুরুত্ব দিয়ে করবা, মানে 4 মার্ক নিশ্চিত ধরা যেতে পারে এই একটা টপিক যদি তুমি ক্লিয়ারলি করতে পারো। আচ্ছা, এরপর এটা হচ্ছে অধ্যায় নম্বর 8, যেটা হচ্ছে আলোর প্রতিফলন। এই অধ্যায়টা একদম বোনাস বলা যেতে পারে, কারণ এই অধ্যায়ের প্রিপারেশন খুবই শর্ট। কেউ যদি একবার শুধু আলোর প্রতিফলনের যে চিত্রগুলো আছে, 3 রকম দর্পণ, সমতল, অবতল এবং উত্তল, এই 3 দর্পণ, বিশেষত অবতল এবং উত্তল এই দুইটা দর্পণের যদি চিত্র কেউ বুঝতে পারে তাহলে এখান থেকে কিন্তু গ আর ঘ সে পেরে যাবে, কারণ এখান থেকে গাণিতিক সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যদিও আসে, মাত্র 2টা সূত্র পেরে গেলে কিন্তু এখান থেকে কাজ শেষ, কোনো টেনশন করার কারণ নাই। দেখো এখানে 1 নম্বর টপিকে আমি রেখেছি হচ্ছে উত্তল দর্পণে বিম্ব গঠন, যেটা তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ ধরা যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে উত্তল দর্পণে মাত্র এক রকম বিম্ব হয়। উত্তল দর্পণের সামনে তুমি যেখানেই বস্তু রাখো না কেন একই রকম বিম্ব গঠিত হবে, সুতরাং এইটা এখান থেকে প্রশ্ন করার জায়গায় মাত্র একটা। তারপরে প্রশ্ন আসার জন্য এটা কিন্তু যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ, এটাকে কোনোভাবে অবহেলা করা যাবে না। এরপর আসবে হচ্ছে এই অধ্যায়ের বস ধরা যেতে পারে, যেটা হচ্ছে অবতল দর্পণে 5 রকম বিম্ব গঠন। বেসিক্যালি 5 রকম বিম্ব এখানে তৈরি হয়, যে 5টা ভিন্ন ভিন্ন পজিশনে তুমি যদি বস্তু রাখো 5টা ভিন্ন ভিন্ন টাইপের বিম্ব তুমি পাবা। তাহলে ওই 5টা বিম্ব কিভাবে গঠিত হয় এবং কি ধরনের বিম্ব হয় তার বৈশিষ্ট্য সহ তোমাদের কিন্তু মনে রাখতে হবে। সূত্র আছে, সূত্র মেনটেন করে তোমরা বিম্ব গঠন করবা, কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো হয়, ধরো কেন্দ্রে, বক্রতার কেন্দ্র বরাবর বস্তু রাখলে কেমন বিম্ব হচ্ছে বা প্রধান ফোকাসে বস্তু রাখলে কি ধরনের বিম্ব হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো মোটামুটি মুখস্থ রাখার চেষ্টা করবা যেন সহজে এই জিনিসটা এক্সপ্লেন করা যায়। এবং তুমি যদি কোনোভাবে চিত্র আঁকতে গিয়ে কোনো ভুল করো তাহলে ওই বৈশিষ্ট্য তোমাকে মনে করায় দিবে যে এখানকার চিত্রটাতে ভুল হয়েছে, কারণ বৈশিষ্ট্যের সাথে মিল হবে না তুমি যদি ভুল চিত্র আঁকো। আচ্ছা, তাহলে এটা গেল, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা 3 স্টার অবশ্যই দিব। এটাকেও স্টার না দিলে অবশ্য বেমানান হচ্ছে, এটা 2 স্টার দিলাম, তবে মোটামুটি সমান পরিমাণ গুরুত্বপূর্ণ ধরা যেতে পারে। এছাড়া আছে সমতল দর্পণে বিম্ব গঠন, যেটা একটু কম গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সলিউশনটা অনেক শর্ট, সুতরাং এখান থেকে আমরা একটু অলসতা না করে একটু কষ্ট করে সমতল দর্পণটা দেখে নিব। এর নিয়ম তো একই, আলাদা কোনো নিয়ম নাই, সুতরাং এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর আছে হচ্ছে 3 নাম্বার এখানে টাইপ, যেখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল সমস্যা নিয়ে কথা বলা হচ্ছে, যে 1/f সমান 1/u প্লাস 1/v এবং m অর্থাৎ বিবর্ধন সমান সমান v/u সমান সমান l/l প্রাইম। মানে আমরা ইচ্ছা করলে এটাকে আলাদা করে l/l প্রাইমও বলতে পারি, আবার v/u বলতে পারি, অথবা এই দুইটাকে একসাথে করে সূত্র বানাতে পারি, কোনো সমস্যা নাই। তো এই দুইটা সূত্র যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রিপারেশন শেষ। তারপরও আমি বলছি যে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম, খুব কম আসে, আসে না একদম তা না, তবে হয়তো বা সম্ভাবনা হয়তো 40% বলা যেতে পারে। তো আমরা রিস্ক না নিয়ে এটা একটু করে রাখবো, কারণ আমাদের প্রিপারেশন শর্ট, বারবার বলছি আমি একই কথা। তাহলে এই জায়গায় দেখো মাত্র 3 টাইপের প্রশ্ন, লক্ষ্য করো 3 টাইপ আসলে হয় না, আসলে বলতে গেলে 2 টাইপ। একটা হচ্ছে বিম্ব গঠন,
সেটা অবতল, উত্তল বা সমতল দর্পণে, আরেকটা হচ্ছে এই সূত্রের অঙ্ক। এবং কেউ যদি বিম্ব গঠনটা শিখে যায় তাহলে এইখান থেকে 4 মার্ক তো নিশ্চিত পাবে, 7 মার্কও পেয়ে যেতে পারে, জোরালো সম্ভাবনা আছে। সুতরাং 4 মার্ক এখান থেকে ছুটবে না কেউ যদি শুধুমাত্র বিম্ব গঠনটা পারে। এটা খুবই একটা শর্ট প্রিপারেশনের একটা অধ্যায় এবং সহজও আছে। যে যদি একবার যে 4 রকম পদ্ধতি আছে বিম্ব তৈরি করার জন্য, এটা যদি কেউ শিখে যায় তাহলেই আলোর প্রতিফলনের 4 রকম যে পদ্ধতি, দর্পণের কোথায় বস্তু রাখলে, কিভাবে আলো ফেললে কোন পথে ফিরে আসে, এই 4টা যে নিয়ম আছে, 4টা নিয়ম জানলে বিম্ব গঠন করা একদম ইজি। জাস্ট নিয়মটা মনে রাখতে হবে, বিম্ব কিভাবে কোথায় তৈরি হচ্ছে এটা মুখস্থ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে তখন। আচ্ছা, এরপর আছে হচ্ছে 10ম অধ্যায়, যেটা হচ্ছে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। এখানে টপিক হচ্ছে 2 রকম, গ এবং ঘ এর জন্য 2 টাইপের প্রশ্ন, তবে ওই 2 টাইপের প্রশ্ন একটু ঘুরে ফিরে দিতে পারে, যেটা আমি এখন তোমাদেরকে ব্যাখ্যা করব। এখানে 1 নাম্বার টাইপ হচ্ছে দুটি বিন্দু চার্জের মধ্যে বল নির্ণয়। যে আমাদের সূত্র আছে F সমান সমান K ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই D স্কয়ার অথবা R স্কয়ার, যেটাই বলো না কেন, এই সূত্রের মাধ্যমে আমাদের বল নির্ণয়। এখানে Q1 Q2 দুটো বিন্দু চার্জ বোঝানো হচ্ছে এবং D হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, এছাড়া K হচ্ছে কুলম্বের ধ্রুবক। তাহলে এই সূত্র রিলেটেড অঙ্কগুলো এখানে আসবে। এখানে কি কি হতে পারে, তোমার গয়ে সবসময় যেটা সবচেয়ে বেশি বলে সেটা হচ্ছে দুইটা বিন্দু চার্জ দেওয়া থাকে, তাদের মধ্যে দূরত্ব দেওয়া থাকে, সরাসরি বলে এদের মধ্যবর্তী বল নির্ণয় করো, তখন আমরা সরাসরি এই সূত্রে প্রয়োগ করে দিলেই কাজ শেষ, কোনো ভেজালি নাই। তখন এই সূত্র রিলেটেড অঙ্ক যদি ঘয় আসে তখন কি হতে পারে, তখন তোমাকে হয়তো বলতে পারে দুইটা বিন্দু চার্জের মধ্যে আমরা একটু হচ্ছে দূরত্ব কম বেশি করে দিব, একটু দূরে সরে গেল বা কাছে চলে আসলো, অথবা ওই দুইটা বিন্দু চার্জের মাঝে আবার কোথাও একটা আমরা চার্জ রাখলাম, এটা একটা বিন্দু চার্জ মনে করো এ, এটা একটা বিন্দু চার্জ বি, এই দুটো চার্জের মাঝখানে গ্যাপ আছে হচ্ছে ডি। তো এখন এখানে মনে করো এফটা বের করতে বললো, এটা করে ফেললাম। এখন ভয়ে গিয়ে তোমাকে বললো যদি বি চার্জটাকে একটু ডানে নির্দিষ্ট পরিমাপ দিয়ে বললো একটু ডান দিকে, অথবা এ চার্জটাকে বামে বা ডানে যদি রাখা হয়, সেই ক্ষেত্রে এখানে যে বলটা ছিল সেই বলের কেমন পরিবর্তন হবে। আবার এর মাঝখানে ধরো একটা চার্জ নিয়ে আসা হলো সি, তাহলে এর নির্দিষ্ট গ্যাপ কতখানি এদের মধ্যে দূরত্ব সেটা বলা থাকবে, তখন এই এ আর সি এর মধ্যে কি পরিমাণ বল হবে সেটাও কিন্তু নির্ণয় করতে বলতে পারে। এটা একটা টাইপ এই সূত্রের উপর বেস করে। আর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা খুবই বেশি পরিমাণে আসে তোমাদের ঘয়ে, সেটা হচ্ছে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, অথবা কোন বিন্দুতে আরেকটা চার্জ রাখলে ওই চার্জটা কোনো রকম প্রভাবিত হবে না বা কোনো রকম তীব্রতা অনুভব করবে না বা স্থির থাকতে পারবে, এই ধরনের। যেমন এ আর বি দুটো বিন্দু আছে, চার্জও আছে, মান দেওয়া থাকবে, এর মধ্যে দূরত্ব দেওয়া থাকবে। আমি এফ তো গয়ে বের করেই ফেললাম। ঘয়ে এসে তোমাকে বলবে সি চার্জটিকে যদি এ আর বি এর মাঝখানে স্থাপন করা হয়, মাঝে দুইটা বিন্দু চার্জের মাঝামাঝি কোথাও, তাহলে কোথায় এই সি চার্জটা স্থির থাকতে পারবে, স্থিতিশীল হবে, অথবা কোথায় স্থিতিশীল হতে পারবে কিনা, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে এই জাস্ট 2টা টাইপ যদি আমরা করি, 2টা এখানে 3 স্টার দেওয়া আসে, তাহলে কিন্তু এখানকার গ আর ঘ কিন্তু কমপ্লিট। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, ক আর খ এর জন্য কিন্তু এখানকার যে বেসিক বিষয়গুলো আছে, যেমন এই অধ্যায় থেকে আমরা বলতে পারি তড়িৎ আবেশ কি জিনিস বা স্বর্ণপাত পরীক্ষা কিভাবে করতে হয়, এই ধরনের জিনিসগুলো কিন্তু ক্ষয়ে আসতে পারে। এছাড়াও কয়ের জন্য তোমরা বুঝতে পারছো অধ্যায়ে যত রকমের সংজ্ঞা আছে সবগুলো সংজ্ঞা কিন্তু খুব ভালো মতো আয়ত্তে রাখতে হবে, তবেই কিন্তু আমরা এই অধ্যায়ের একটা ভালো প্রিপারেশন নিতে পারবো। এবং যেহেতু আমরা মাত্র 4টা অধ্যায়ের প্রিপারেশন নিচ্ছি, যেখান থেকে 4টা উত্তর করব, তাহলে আমাদের কিন্তু ক খ পারতে হবে। তোমাদের আমি মূলত যেটা সবচেয়ে বড় টেনশনের বিষয় হয়ে দাঁড়ায়, যে ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো অনেকেই ভয় পাও তোমরা, সেটার জন্য খুব সহজে কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি তার একটা সলিউশন এখানে দিলাম। ক খ এর জন্য তোমরা এক্সট্রা একটু পড়ে নিবা, তোমরা টেস্ট পেপার ফলো করতে পারো, রিসেন্ট বছরগুলোতে বোর্ডে বা ভালো ভালো স্কুলগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে ক এবং খ, সেগুলো ফলো করলেও কিন্তু তোমরা 80% এর মতো কমন পেয়ে যাবা, কোনো টেনশন ছাড়াই ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পারছো কিভাবে প্রিপারেশন নিতে হবে, এটা ধরে আগায় যাও, পরীক্ষা তোমাদের যেমন হচ্ছে এর থেকে আরো অনেক বেটার হবে আশা করছি। আল্লাহ হাফেজ।